নোনা ফলা জমি লোনা জলে ভরা, ঘূর্ণিঝড় চলো চাষ সাথে বাড়ছে খরা, পরিবর্তিত জলবায়ু বাড়ায় জীবন ঝুঁকি, তথ্য প্রযুক্তি করেছে নতুন দিনের মুখী, শুনবো মোরা জানবো হ্রাস করবো ব্যথা, লড়াই করা। সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, প্রীতি ও শুভেচ্ছা নিন। শুরু করছি জলবায়ু পরিবর্তনের প্রভাব ও অভিযোজন কৌশল বিষয়ক নিয়মিত রেডিও অনুষ্ঠান উপকূলের কথা। উপকূলের কথা, উপকূলের কথা। অনুষ্ঠানটি পরিবেশিত হচ্ছে এলজিইডির কোস্টাল ক্লাইমেট রেজিলেন্ট ইনফ্রাস্ট্রাকচার প্রকল্প সিসিআরএফ এর আওতায় কৃষি তথ্য সার্ভিসের রুরাল রেডিও ইনিশিয়েটিভ RRI এর সৌজন্যে, সহযোগিতায় ইন্টারন্যাশনাল ফান্ড ফর এগ্রিকালচারাল ডেভেলপমেন্ট IFAD। সম্প্রচারিত হচ্ছে প্রতি রবিবার রাত 7:45। পুনঃপ্রচারিত হয় সোমবার বিকেল 3:45 আপনার প্রিয় লোকবেতার 99.2 FM থেকে। আর এই অনুষ্ঠানটি অনলাইনে শুনতে লগ ইন করুন www.lokobetaar.communityradio.com.bd। আবারও বলছি www.lokobetaar.communityradio.com.bd। জলবায়ু পরিবর্তনে বাড়ছে খরা, ঘূর্ণিঝড়, লবণাক্ততা, জলোচ্ছ্বাসে ফসল হানি, ভাঙছে ঘর, বদলে যাচ্ছে জীবনধারা, বদলে যাচ্ছে চাষ, হচ্ছে মানুষ দিশে হারা, লড়ছে 12 মাস, শুধু লড়ছে 12 মাস, শুধু লড়ছে 12 মাস, শুধু লড়ছে 12 মাস, তবু লড়ছে 12 মাস। সুপ্রিয় শ্রোতা, শুরুতেই আপনাদের জানিয়ে দিচ্ছি কি কি বিষয় দিয়ে সাজিয়েছি আজকের উপকূলের কথা অনুষ্ঠান। বরগুনাবাসীরে মগো রেডিও মগো কথা কয়, লোকবেতারে মগো কথা কয়, মগো রেডিও মগো কথা কয়, মগো রেডিও মগো কথা কয়। লোকবেতার FM 99.2, লোকবেতারে মগো কথা। শুরুতেই শুনতে পাবেন জলবায়ু প্রতিবেদন, থাকবে অভিযোজন কৌশল পর্ব, বদলে যাওয়া দিন পর্বে রয়েছে CCRIP প্রকল্প নিয়ে সাক্ষাৎকার, শুনতে পাবেন একটি বিষয়ভিত্তিক নাটক। এছাড়াও আপনাদের জন্য রয়েছে নিয়মিত আয়োজন, কুইজ ও রচনা প্রতিযোগিতা। আয়োজনের শেষে লাইভ ফোন ইন পর্বে থাকবেন একজন বিশেষজ্ঞ অতিথি, যিনি সরাসরি শ্রোতাদের নানান প্রশ্নের উত্তর দেবেন। শুরুতেই জলবায়ু প্রতিবেদন। ঝড়ের দিনে মামার বাড়ি আম কুড়াতে সুখ, পাকা জামের মধুর রসে রঙিন করি মুখ। কবির লেখা এই ছড়া মন গড়া নয়, নয় কোনো কল্পকাহিনী। মধুমাস জ্যৈষ্ঠ, জ্যৈষ্ঠের আগমনে পাকা আমের রসে ভরে ওঠে সকলের মন। শীতের মাঝে বাড়ি বাড়ি আমের মুকুলে আম গাছ নতুন করে সাজে। এরই সাথে সাথে গাছ ভরা আমের মুকুল দেখে ভরে ওঠে সবার মন। আমাদের দেশে প্রতি বছর প্রচুর আম ধরে। দক্ষিণের জেলা বরগুনায় রয়েছে আমের ফলন, তবে পারিবারিকভাবে আমের চাষই বেশি। এখন আমের মুকুল ধরার সময়। গ্রামে কিংবা শহরে গাছে গাছে আমের মুকুল। আমের এ মুকুল কাঁচা আম তারপর পাকা আমে পরিণত হয়। আম কাঁচা ও পাকা দুই অবস্থায় খাওয়া যায়, কিন্তু আমের মুকুল ঝরে পড়া শুরু হওয়ার সাথে সাথে গাছের মালিক পড়ে চিন্তায়।
পূরণ হয় না তার স্বপ্ন। বিভিন্ন কারণে আমের মুকুল ঝরে যায়। কারণগুলোর মধ্যে রয়েছে অধিক পরিমাণে কুয়াশা, অত্যাধিক শুষ্কতা, সাদা মাছির আক্রমণ ও অত্যাধিক নাইট্রোজেন। আমের মুকুল ঝরে যাওয়ার কারণ নিয়ে বলছেন উপসহকারী কৃষি কর্মকর্তা মোহাম্মদ মাকসুদুর রহমান। আমের মুকুল ঝরে যায়, এটা একাধিক কারণে হয়। যদি অধিক পরিমাণে কুয়াশা পড়ে সেক্ষেত্রে মুকুল ঝরে যায়। যদি অত্যাধিক পরিমাণে শুষ্ক অবস্থা হয় সেক্ষেত্রেও আমের মুকুল ঝরে যায়। সাদা মাছির ও থ্রিপসের আক্রমণ হলেও মুকুল ঝরে যায়। পানির পরিমাণ যদি কম হয় সেক্ষেত্রেও মুকুল ঝরে যায়। অত্যাধিক নাইট্রোজেনের প্রভাবেও মুকুল ঝরে যায়। আমাদের দেশে মূলত আমের মুকুল ঝরার মূল যে কারণ তা হচ্ছে গাছে অত্যাধিক পরিমাণে মুকুল আসে এবং নাইট্রোজেনের ও কার্বনের অনুপাত সম অনুপাত না হয় অনেক মুকুল ঝরে যায় এবং কুয়াশা ও অধিক শুষ্কতার কারণেও ঝরে। পুরুষ স্ত্রী ফুলের একটা অনুপাত আছে। অত্যাধিক পরিমাণে পুরুষ ফুল ফোটে। পুষ্পমঞ্জরি যেহেতু একটি বড় একটি ফুল, যে কয়েকটি স্ত্রী ফুল আছে স্ত্রী পরাগায়ন হবে সেক্ষেত্রে ওই কয়েকটি ফলেই ধরবে। অনেক সময় যদি মৌমাছির বা অন্যান্য পোকামাকড়ের উপস্থিতি কম হয় সেক্ষেত্রে পরাগায়ন কম হয়, সেক্ষেত্রে পুষ্পমঞ্জরি ঝরে পড়ে। ধানের জমিতে ছোট পুকুর কেটে বৃষ্টির পানি ধরে রেখে ঘেরের বেরি বাঁধে বছর ব্যাপী সবজি চাষ করো এখন থেকে। ঝুঁকি মোকাবেলা অভিযোজন কলা কৌশল বড় প্রয়োজন, বড় প্রয়োজন। পৃথিবীর উপরে মানুষের উপরে আঘাত এসেছে বারবার। পৃথিবীর উপরে মানুষের উপরে আঘাত এসেছে বারবার। লবণ সহনীয় ফসল চাষে হতে হবে অগ্রগামী। জমির আইলে চাষ করে গড়ব আমাদের আগামী। লবণ সহনীয় ফসল চাষে হতে হবে অগ্রগামী। জমির আইলে চাষ করে গড়ব আমাদের আগামী। সরজান পদ্ধতিতে জমি চাষ এসো করি আমরা গ্রহণ, গ্রহণ। পৃথিবীর উপরে মানুষের উপরে আঘাত এসেছে বারবার। পৃথিবীর উপরে মানুষের উপরে আঘাত এসেছে বারবার। অভিযোজন কৌশল। প্রিয় শ্রোতা বন্ধুরা, আমে প্রচুর পরিমাণে ভিটামিন রয়েছে। বিশেষ করে শিশুদের পুষ্টিতে আমের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। আমের ফলন আশানুরূপ না পাওয়া কিংবা আম না হওয়ার অন্যতম কারণ মুকুল ঝরা ও আম গুটি অবস্থায় ঝরে যাওয়া। গাছে প্রচুর পরিমাণে মুকুল আসার পরেও সবশেষে গাছে একটিও আম থাকে না, এমন দৃশ্য অনেকই দৃশ্যমান। এ সমস্যা হওয়ার অনেকগুলো কারণ রয়েছে, যা সম্পর্কে জানতে হবে। নিয়ম অনুযায়ী সঠিক নিয়মে সঠিক সময়ে ঔষধ প্রয়োগ করতে হবে, সেই সাথে সঠিক পরিমাণে সঠিক সময়ে সার প্রয়োগ করতে হবে। এই নিয়ে আরো বলছেন উপসহকারী কৃষি কর্মকর্তা মোহাম্মদ মাকসুদুর রহমান। যদি সুষম মাত্রা সার ব্যবহার করা হয় এবং গাছে পুষ্পমঞ্জরি ফোটার পূর্বে যদি ছত্রাকনাশক স্প্রে করা হয় তাহলে মুকুল ঝরা কমানো যায়। যদি স্পেসিফিক বলা হয় সেক্ষেত্রে আমাকে পুষ্পমঞ্জরি বের হওয়ার সাথে সাথেই আমাকে বাজারে প্রাপ্ত কার্বনডাজিম গ্রুপের ছত্রাকনাশক আছে, প্রোপিকোনাজোল গ্রুপের ছত্রাকনাশক আছে। 10 লিটার পানিতে কার্বনডাজিম 10 গ্রাম এবং প্রোপিকোনাজোল 10 লিটার পানিতে 20 মিলি আকারে
স্প্রে করতে হবে 7 দিন পর পর 2 বার। এক্ষেত্রে যে কোনো ছত্রাকজনিত রোগে আক্রমণ থেকে পুষ্পমঞ্জুরি রক্ষা পাবে এবং পুষ্পমঞ্জুরি ফোটার পরে এক্ষেত্রে অধিক পরিমাণে দানা আসবে। দানা মটরশুটির আকার হওয়ার পর সাইপারমেথ্রিন বা ক্লোরোপাইরিফস গ্রুপের কীটনাশক প্রতি 10 লিটার পানিতে 20 মিলি হারে স্প্রে করতে হবে 7 দিন পর পর 2 বার। এটাই একটি যুগ উপযোগী পদ্ধতি। তো আমাদের কৃষক ভাইদের কাছে আমার পরামর্শ, যদি আপনি বাণিজ্যিক আকারে চাষাবাদ করেন আমের, তাহলে সেক্ষেত্রে আপনাকে অবশ্যই গাছে সুষম মাত্রায় সার প্রয়োগ করতে হবে। ফলন্ত গাছে সুষম মাত্রায় সার প্রয়োগ করার উপযুক্ত সময় হচ্ছে বছরের বর্ষার প্রারম্ভিক অবস্থায় ও বর্ষার শেষ অবস্থায়। আম গাছ একটি খুবই সংবেদনশীল গাছ। যদি ফুল আসার পূর্ব মুহূর্তে কেউ গাছে ঝাঁকা দেয় বা কোনো অবস্থায় গাছ দলিত হয়, আন্দোলিত হয়, সেক্ষেত্রে গাছের পাতার মধ্যে কার্বন ও নাইট্রোজেনের অনুপাত সমানুপাতে হয় না। এক্ষেত্রে অনেক সময় ফুল ধরে না, এটা আমরা বন্দা বলে থাকি। যারা উত্তরাঞ্চলে আমাদের বাণিজ্যিকভাবে আমের চাষ করেন, তারা এই ধরনের হরমোন ব্যবহার করে প্রতি বছর আমের ফলন নিশ্চিত করে থাকেন। বদলে যাওয়া দিন। জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলায় বাংলাদেশ সরকারের বাস্তবায়িত নানা প্রকল্পের মধ্যে অন্যতম হচ্ছে কোস্টাল ক্লাইমেট রেজিলিয়েন্ট ইনফ্রাস্ট্রাকচার প্রকল্প বা সিসিআরআইপি, যেটি বাস্তবায়ন করছে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর এলজিইডি। ঘূর্ণিঝড়ে জীবন বাঁচানোর জন্য সাইক্লোন শেল্টার আশীর্বাদ। তবে জীবন বাঁচানো এই শেল্টারের ব্যবহার হচ্ছে ঠিকই, হচ্ছে না রক্ষণাবেক্ষণ, জনগণ পাচ্ছে না প্রয়োজনীয় সুযোগ সুবিধা। এই সাইক্লোন শেল্টার নির্মাণে কাজ করছে সিসিআরআইপি প্রকল্প। জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলায় এই প্রকল্পে রয়েছে ব্যাপক কার্যক্রম। সিসিআরআইপি এসব কর্মকাণ্ড অভিযোজনকে মাথায় রেখেই করা হয়েছে। সিসিআরআইপির এ কার্যক্রমে সাইক্লোন শেল্টার নির্মাণ নিয়ে বলছেন সিসিআরআইপি এলজিইডি বরগুনার ফিল্ড মনিটরিং অফিসার মোহাম্মদ আলমগীর হোসেন। এখানে নতুনভাবে যে সাইক্লোন সেন্টারগুলি নির্মাণ করা হয়েছে, সেখানে মহিলাদের জন্য আলাদা রুম, তাদের বসা থাকার রুম এবং সাথে তাদের টয়লেট, আর পুরুষদের জন্য আলাদা, এটার সুযোগ সুবিধা রেখেই এটা নির্মাণ করা হয়েছে। এবং আপনার তাদের যারা গর্ভবতী মা বা শিশু অথবা পঙ্গু, তাদের উঠানোর জন্য দোতলাটায় গরু বাছুর রাখার জন্য একটা র্যাম সিস্টেম, যাতে এই সমস্ত মানুষও বন্যার সময় সহজে আশ্রয়স্থলে যেতে পারে, সেরকম সুবিধা রেখেই এটা নির্মাণ কাজ করা হয়েছে। শুনলেন সিসিআরআইপি কার্যক্রম নিয়ে একটি সাক্ষাৎকার। দিন বদলে এলো রে ভাই, সিসিআরআইপি এগিয়ে, সড়ক সেতুর উন্নয়নে যাব সব বাধা পেরিয়ে। সাইক্লোন শেল্টার প্রাণ বাঁচায় ঝড় জল উচ্ছ্বাসে, বাজার ব্যবস্থায় মহিলা কর্নার আছে পুরুষের পাশে। অগ্রগতির যাত্রাপথে বাংলার গান গায়, জলবায়ু পরিবর্তনে কোনো ভয় না। কৃষি বিনোদন। শ্রোতা বন্ধুরা, এবার আপনাদের জন্য রয়েছে আমের মুকুল ঝরা সমস্যা ও এ সমস্যায় করণীয় নিয়ে একটি নাটক। বিদাস রে, দিন চলে যায়, মার চলে যায়, বছর আইলো হিরি, আর বউয়ের কথা মনে উঠলে, বউয়ের কথা মনে উঠলে কুয়া খাবড়ায় মরে। কিল্লাই বিদেশ আইলাম রে, কিল্লাই বিদেশ আইলাম রে। ওই বেটার কোনো চিন্তা আছে? আম গাছে বউ লইছে, এই বউ যে জড়ি যাওয়ার আগে যে ওষুধ দেওয়া লাগবে, আর কোনো চিন্তা আছে? কিল্লাই বিদেশ আইলাম রে।
কি চিন্তা করি বেটা হইবে কি কে ও আম গাছে বললো ইয়ের পর বড় হয় আম হের পর জড়িয়ে যায় হ্যাঁ দেখুন লাভ আছে ঔষধ দিয়ে ঔষধের টাহাই যাই খাও ঔষধের টাহাই যাইবে খাও ঔষধ দিয়ে কোনো লাভ নাই তুমি যাইয়া কৃষি অফিসে যোগাযোগ করো দেখো হেরা কি কয় দেখো না প্রত্যেক বছর কি আম গাছের বললি জড়িয়ে যায় আম হয় ঠিকঠাক মতো আম খাইতে আরো দেই তো জোলারও হয় বল কিন্তু খায় না এই তো জড়িয়ে বললি যাই দেই কত খারাপ তো না মুই হাত এদিকে গুছাই কামটাম কি কইলে কৃষি অফিসার আরে হেরা যা কইছে খারাপ কই না ভালো কথাই কইছ নাগাল তো কপাল পড়তে আনি হ্যাঁ এত মন লাগেই ভালো হয় হ্যাঁ তোমার কথা কওয়া লাগে এরা কইছে যে আমের বল হইছ না এখনই ঔষধ দিয়ে দেওয়া লাগবে এখনই হ্যাঁ এত দেরি আর লইতে আনি কেমন এরপর এই বাইরেন দেশে এখন ঔষধ দিতে হইবে এরপর আবার বল যে কাল বড় হইবে আম গুটি পড়বে সেইকেলে আবার ঔষধ দেওয়া লাগবে এই 2 ফিট হ্যাঁ এরপর আরো কইছে যে এই বর্ষার শুরুতে যে সময় ওই সময় আম গাছের গোড়ায় সার দিতে হইবে আবার বর্ষা শেষ হইলে সার দিতে হইবে তাহলে গাছের ফলটা ভালো হইবে বড় হইবে শুনি তো কি কি হলো লাগবে কইছে যে বর্ষার শুরুতে সেইকেলে গাছের গোড়ায় সার দেওয়া লাগবে বর্ষার শুরুতে সার দিবে এরপর আবার যেকালে বর্ষা শেষ হইবে ওই সময় আবার গাছে সার দেওয়া লাগবে হেলে আর কোনো বাউল এই যে বল টল করবে না না হেলে বলে আর পড়বে না আর এই ঔষধটা দিতে হইবে যত্ন নিতে হইবে ঔষধ আনছো হয় ঔষধ লইয়েছি এখন দিয়ে দিই ওরে একসাও গইনে যাচ্ছেও নাই মোড়ে আনা কাল ঔষধ লইয়েইছো হয় ঔষধ লইয়েছি যেই আমগুলো এখন দিম ঔষধ নাকি হয় এখনই দিয়ে দিম স্প্রে করিয়া ঠিক আছে শ্রোতা বন্ধুরা শুনলেন আমের মুকুল ঝরা সমস্যা ওই সমস্যায় করণীয় নিয়ে একটি নাটক। জলবায়ু পরিবর্তনে বাড়ছে খরা ঘূর্ণিঝড় লবণাক্ততা জলোচ্ছ্বাসে ফসল হানি ভাঙছে ঘর। জলবায়ুর পরিবর্তনে বদলে যাচ্ছে পৃথিবী, বদলে যাচ্ছে আমাদের জীবনযাত্রা, বেড়েই চলছে প্রাকৃতিক দুর্যোগ, বাড়ছে খাদ্যের অনিশ্চয়তা, ঘটছে পেশার পরিবর্তন, মানুষ হচ্ছে অভিবাসী। জলবায়ু পরিবর্তনের এই সংকট মোকাবেলায় চলুন সবাই সম্মিলিতভাবে এগিয়ে আসি। জনস্বার্থে রুরাল রেডিও ইনিশিয়েটিভ RRI, কোস্টাল ক্লাইমেট রেজিলিয়েন্ট ইনফ্রাস্ট্রাকচার প্রজেক্ট CCRIP। উপকূলের কথা অনুষ্ঠানের জানুয়ারি মাসের রচনা প্রতিযোগিতা। বিষয় শীতকালীন সবজি। প্রিয় শ্রোতা, উপকূলের কথা অনুষ্ঠানের উদ্যোগে আয়োজন করা হয়েছে আপনাদের জন্য বিশেষ রচনা প্রতিযোগিতা। বিষয় শীতকালীন সবজি। রচনাটি লিখুন 500 শব্দের মধ্যে। পাঠিয়ে দিন লোকবেতার 99.2 FM এর ঠিকানায়। আমাদের কাছে চিঠি পাঠানোর ঠিকানা প্রযোজক উপকূলের কথা, লোকবেতার 99.2 FM, 99 সদর রোড, পশ্চিম বরগুনা, বরগুনা 8700। লেখা পাঠানোর শেষ তারিখ 30 জানুয়ারি 2017। প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারীর জন্য রয়েছে আকর্ষণীয় পুরস্কার। জেনে রাখুন, প্রতি মাসে আয়োজন করা হবে বিশেষ রচনা প্রতিযোগিতা। অংশ নিন রচনা প্রতিযোগিতায়, জিতে নিন আকর্ষণীয় পুরস্কার। উপকূলের কথা অনুষ্ঠানের কুইজ পর্ব। উপকূলের কথা অনুষ্ঠানের এ সপ্তাহের কুইজ, কোন মাসকে মধু মাস বলা হয়? অপশন এ জ্যৈষ্ঠ, অপশন বি আষাঢ়। কুইজটি আবার শুনুন। কোন মাসকে মধু মাস বলা হয়? অপশন এ জ্যৈষ্ঠ, অপশন বি আষাঢ়। উত্তর পাঠাবেন 4 ফেব্রুয়ারি 2017 এর মধ্যে। উত্তর পাঠাতে আপনার মোবাইলের মেসেজ অপশনে গিয়ে লিখুন UK স্পেস আপনার নাম ও ঠিকানা। তারপর কুইজের সঠিক উত্তর A অথবা B লিখে পাঠিয়ে দিন 01782973478 নম্বরে। একই নম্বরে ফোন করেও জানাতে পারবেন আপনার মতামত। উপকূলের কথা অনুষ্ঠানের গত সপ্তাহের কুইজ বিজয়ী হয়েছেন আঙ্গারপাড়ার মোহাম্মদ রাব্বি। গত সপ্তাহের কুইজ ছিল নারিকেল গাছের মাকড় মারতে হবে কোন মাসে, যার সঠিক উত্তর ছিল শীতকালে। বন্ধুরা, আজকের অনুষ্ঠানের আয়োজন এ পর্যন্তই। অনুষ্ঠানটি শুনতে পাচ্ছেন প্রতি রবিবার রাত
7:45 পুনঃপ্রচারিত হয় সোমবার বিকেল 3:45 আপনার প্রিয় লোকবেতার 99.2 FM থেকে। প্রিয় শ্রোতা, বিদায় নেবার আগে জানিয়ে দিচ্ছি উপকূলের কথা অনুষ্ঠানটির গবেষণায় ছিলেন মোহাম্মদ মঞ্জুর হোসেন, গ্রন্থনায় সাইফুদ্দিন সবুজ, উপস্থাপনায় ছিলাম ইমরান হোসেন ও কাজী সেলিনা হোসেন, শব্দ ধারণ ও সম্পাদনায় অ্যান্থনি গোমেজ ও ফখরুল ইসলাম রনি, ব্যবস্থাপনায় আমিনুল ইসলাম দুলাল ও মোহাম্মদ হাসান, নির্দেশনায় মনির হোসেন কামাল। অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন ইমরান হোসেন। লড়াই করা জীবন নিয়ে উপকূলের কথা, লড়াই করা জীবন নিয়ে উপকূলের কথা, উপকূলের কথা, উপকূলের কথা। সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, শুনছেন দেশের প্রথম কমিউনিটি রেডিও লোকবেতার 99.2 FM। এতক্ষণ আপনারা শুনলেন রুরাল রেডিও ইনিশিয়েটিভ RRI পরিবেশিত জলবায়ু পরিবর্তনের প্রভাব ও অভিযোজন কৌশল বিষয়ক নিয়মিত রেডিও অনুষ্ঠান উপকূলের কথার প্রথম অংশ। অনুষ্ঠানটি শোনার জন্য আপনাদেরকে ধন্যবাদ জানাই। আমরা চলে যাচ্ছি দ্বিতীয় অংশে। আপনাদের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি উপকূলের কথা অনুষ্ঠানের লাইভ ফোন ইন পর্ব। শ্রোতা বন্ধুরা, উপকূলের কথা অনুষ্ঠানটি পরিবেশিত হচ্ছে এলজিইডির কোস্টাল ক্লাইমেট রেজিলিয়েন্ট ইনফ্রাস্ট্রাকচার প্রকল্প CCRIP-র আওতায় কৃষি তথ্য সার্ভিসের রুরাল রেডিও ইনিশিয়েটিভ RRI এর সৌজন্যে, সহযোগিতা ইন্টারন্যাশনাল ফান্ড ফর এগ্রিকালচারাল ডেভেলপমেন্ট IFAD। অনুষ্ঠানটি সম্প্রচারিত হচ্ছে প্রতি রবিবার রাত 7:45 এবং পুনঃ প্রচারিত হয় সোমবার বিকেল 3:45 আপনার প্রিয় লোকবেতারে। আমাদের আজকের অনুষ্ঠানের আজকের আলোচনার বিষয় আমের মুকুল ঝরে পড়া, অর্থাৎ আমের মুকুল ঝরার কারণ এবং এ বিষয়ে করণীয় সহ আমের বেশ কিছু রোগ নিয়ে আজকের অনুষ্ঠানে আলোচনা করা হবে। এ বিষয়ে আলোচনা করতে আমাদের স্টুডিওতে অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন উপসহকারী কৃষি কর্মকর্তা মোহাম্মদ মিজানুর রহমান। আপনাকে শুভেচ্ছা এবং অভিনন্দন আমাদের আজকের আলোচনায়। আসসালামু আলাইকুম, ধন্যবাদ সকল দর্শকদের এবং ধন্যবাদ লোকবেতার FM 99.2। প্রিয় শ্রোতা বন্ধুরা, এই বিষয় নিয়ে আপনার প্রশ্ন থাকলে কিংবা আপনার বাড়ির আম গাছের এই বিষয়ক কোনো সমস্যা থাকলে কিংবা পূর্বের কোনো সমস্যাজনিত অভিজ্ঞতা থাকলে আমাদের বিশেষজ্ঞের কাছে সরাসরি প্রশ্ন করে আপনার সমাধান নেওয়ার চেষ্টা কিংবা উত্তর পেতে পারেন, অথবা অনুষ্ঠান সম্পর্কে মতামত দিতে পারেন ফোন করে এবং সেই সাথে SMS করেও। নম্বরটি হচ্ছে 01782973478। আবারও বলছি 01782973478। আমরা মূল আলোচনায় চলে যাচ্ছি। আজকের অনুষ্ঠান সঞ্চালনায় আপনাদের সাথে রয়েছে আমি ইমরান হোসেন। উপসহকারী কৃষি কর্মকর্তা মিজানুর রহমান, আপনার কাছে প্রথমেই আমরা জানতে চাইব, যেহেতু আজকের বিষয়টি আমের মুকুল ঝরা, তো আমের মুকুল ঝরে পড়া বা ঝরে যাওয়া, এটি বলতে আসলে কি বোঝানো হয়েছে বা কি বোঝাতে চাইবেন? প্রশ্নটা আসলে এটা হচ্ছে আমের যখন ফুল আসে, মূলত এইটাই হচ্ছে মুকুল এবং এখান থেকেই ফল আসে। এই রোগটা কেবল আমের মুকুলই হয়, এই রোগটা পাতায় হয় না। আর এই রোগের আক্রমণে মুকুলের ডাটির উপরে সাদা বা পাউডারের মতো দেখা যায়, ধীরে ধীরে সাদা গুঁড়া পুরো মুকুলটাই ঢেকে যায় এবং পরে মুকুল ঝরে যায়। আর মুকুল ঝরে গেলে ফল আর আসে না, ফলন মারাত্মকভাবে কমে যায়, ক্ষতিগ্রস্ত। অর্থাৎ যে কারণে ফলনটা হয় না, আমরা আম পাই না, ফুল দেখি এবং ফুল দেখি গাছ পরিষ্কার, সেটি মূলত মুকুল ঝরার মধ্যে পড়ে। তো কিছুটা উত্তর আমরা পেয়ে গেছি। বিস্তারিত ভাবে যদি আমরা আবার একটু শুনতে চাই যে আমের মুকুল কেন ঝরে। জি, আসলে এই মুকুল ঝরা রোগের কারণে 70 থেকে 80% পর্যন্ত ফলন কমে যেতে পারে। যদি দিনের গরম এবং আর্দ্র আবহাওয়া কিন্তু রাতে যদি ঠান্ডা বেশি পড়ে তাহলে এই রোগটা বেড়ে যায় এবং এই রোগের আক্রমণ খুবই বাড়ে। যদি আকাশ মেঘলা থাকে তাহলে এই রোগটা বেড়ে যায়, অথবা যদি কুয়াশার পরিমাণটা খুবই বেশি থাকে তাহলে এই রোগের আক্রমণ খুব মারাত্মকভাবে দেখা দেয়। অর্থাৎ কুয়াশা পড়ার উপরে আমের মুকুল ঝরাটা নির্ভরশীল এবং নির্ভর করে।
তো এক্ষেত্রে আসলে আমাদের যে মুকুল ঝরে যায়, মুকুল তো শুরুতে হয় ছোট ছোট, তারপর একটু বড় হয়, তারপরে ফুলটা আরো বড় হয়, এরপরে ফোটে। তো আসলে কোন সময় মুকুলটা ঝরে পড়ে যায়, তো ঝরে কোন সময়? এটা হচ্ছে মুকুলটা যখন আসে পর এটা ধীরে ধীরে সাদা গুঁড়ার মতো একটা পাউডারি মিল্ডিউ নামক একটা রোগ আছে, পাউডারের মতো দেখা যায়, মানে আস্তে আস্তে সাদা হয়ে পরে কালো হয়ে ফুলটা ঝরে পড়ে। এটা হচ্ছে যখন আক্রমণ করে, এইটা পর কিছু আক্রমণ করার পর আবার দেখা গেছে 2-4টা ফল ধরে, সেগুলো ভালোভাবে বাড়ে না এবং সেগুলো ঝরে যায়। অর্থাৎ এই রোগটা যদি ধরতে ধরতে দেরি হয়ে যায়, ততক্ষণে ফুলটা ফলে পরিণত হয়ে গেছে, বা তখন আবার দেখা যায় অনেক সময় আক্রান্ত মুকুল থেকে যে ফলটা আসে, এটা ফলের খোসা খসখসে এবং কুচকে যায়, অর্থাৎ ফলটা পরিপূর্ণভাবে হয় না এবং আক্রান্ত কচি ফলটা ঝরে পড়ে যায়। এবং এটি তবে বলা যাচ্ছে যে আমরা যেটা বলছিলাম যে মুকুল ঝরার যে রোগ, মুকুল যে রোগের কারণে ঝরে, সেটি পরবর্তীতে আমের উপরেও কিন্তু প্রভাব ফেলে, গুটি যেটা হয় সেই গুটির উপরে প্রভাব ফেলে। একটু আগে যেটা শুনলাম যে আমের মুকুলটি প্রথমে সাদা হয়, এবং আমরাও জানি যে প্রথমে এটি চমৎকার দেখতেন, পরে যখন এটি ঝরে পড়ে, ঝরে পড়ার আগে কিন্তু ঝরে পড়ার সময় এটি কালো কালো হয়ে যায়। সেটি মূলত এই রোগের কারণে হচ্ছে, এটি কালো কালো হয়ে ঝরে যাচ্ছে। প্রিয় শ্রোতা বন্ধুরা, উপকূলের কথা অনুষ্ঠানের আলোচনা পর্ব চলছে, অর্থাৎ লাইভ ফোন ইন পর্ব। আপনারা 01782973478, আবারও বলছি 01782973478 নম্বরে ফোন করে আমাদেরকে এই বিষয়ে প্রশ্ন করতে পারেন কিংবা সরাসরি যুক্ত হতে পারেন। আমের মুকুল ঝরার কারণ এবং কোন রোগে ঝরে, কোন সময়ে ঝরে, বিস্তারিত মোটামুটি আমরা খুব সংক্ষেপে ভালো আলোচনা শুনলাম। তো এই মুকুল ঝরে যাওয়া রোধে, এটি ঝরে পড়বে না, কৃষক তাদের আশানুরূপ ফলন পাবে, কি কি করণীয় রয়েছে, পদ্ধতি? এটা আসলে সমন্বিত ব্যবস্থাপনার মাধ্যমে এটা দমন করা যেতে পারে। এক্ষেত্রে মুকুল আসার সময় প্রতিদিন, বিশেষত মেঘলা আবহাওয়াযুক্ত দিনে অথবা বেশি কুয়াশা যখন পড়ে, তখন আম গাছ পর্যবেক্ষণ করে দেখতে হবে মুকুলে কোনো সাদাটে রং দেখা যাচ্ছে কিনা। এরূপ লক্ষণ দেখা গেলে গন্ধক জাতীয় ছত্রাকনাশক অর্থাৎ থিওবিট, রনোবিট, কুমুলাস ইত্যাদি প্রয়োগ করা যেতে পারে। এক্ষেত্রে প্রয়োগ মাত্রাটা হচ্ছে প্রতি লিটার পানিতে 2 গ্রাম হারে মিশিয়ে 5-7 দিনের ব্যবধানে 2 থেকে 3 বার ভালোভাবে স্প্রে করতে হবে। অবশ্যই এটা গাছে মুকুল আসার পর, কিন্তু ফুল ফোটার আগে প্রথমবার, ফল মটরদানার মতো দ্বিতীয়বার এবং ফল মার্বেল আকারে হলে তৃতীয়বার স্প্রে করতে হবে। 3 বার এটি স্প্রে হবে। এটা হল প্রথমে ফল, মানে ফুলটা ধরার পরে এটি ফুটে যাওয়ার আগে, এবং তারপরে মটর দানা, আপনারা জানেন যে মটরশুটির যে দানাটি, সেই দানা আকারের হলে তখন এটি প্রয়োগ করতে হবে, এবং তারপরে মার্বেল একটু বড় হলে তখন আবার। এছাড়াও প্রতি 10 লিটার পানিতে 5 মিলিলিটার টিল্ট 250 ইসি ছত্রাকনাশক মিশিয়ে স্প্রে করা যেতে পারে, অথবা কন্টাপ 5 ইসি, কম্পেনিয়ন, প্রোপিকন 250 ইসি ইত্যাদি ছত্রাকনাশক ব্যবহার করা যেতে পারে। এক্ষেত্রে আসলে এই ছত্রাকজনিত কারণ ছাড়াও শুষ্কতা বা আম গাছের নিচে মানে মাটি শুকিয়ে যাওয়া, পর্যাপ্ত পরিমাণ রসের অভাব আসলে এই কারণটার ক্ষেত্রে দায়ী হয় কিনা মুকুল ঝরে? হ্যাঁ, আসলে এটা অনেকটা দায়ী। যদি দেখা গেছে অনেক সময় আমরা গ্রামে যারা এই মুকুল ধরার আগে দীর্ঘ একটি সময় কিন্তু বৃষ্টিহীন এবং রসহীন মাটিতে জো থাকে না, এই সময়টাতে হতে পারে। আবার যদি সুষম মাত্রায় যদি সার প্রয়োগ করা না হয়, তাহলে এই রোগের আক্রমণ হতে পারে। এক্ষেত্রে জমিতে যদি রস না থাকে, তাহলে পর্যাপ্ত পরিমাণে সেচের ব্যবস্থা করতে হবে, অর্থাৎ নিয়মিত পানি। বিশেষ করে আমাদের এই অঞ্চলে বাণিজ্যিকভাবে যে চাষাবাদের বিষয়টা খুব কম হলেও পারিবারিকভাবে কিন্তু এটি খুবই বেশি। একটি বাড়ি অন্তত একটি আম গাছ এটি আমরা দেখতেই পাই। তো সেক্ষেত্রে পারিবারিকভাবে আপনি পানিটি তো এটি আসলে পানি দেওয়ার ক্ষেত্রে আমরা সবজির ক্ষেত্রে যেমন জানি যে দুপুরে রোদে দেয়া নয় বা বিকেলে দিতে হয় কিংবা সকালে, এই ক্ষেত্রে কোনো? হ্যাঁ, আসলে পানিটা সকালের দিকে অর্থাৎ 9টা থেকে 10টার দিকে সেচ দিলে ভালো হয়, তখন সেচের উপযোগী। আর এছাড়াও আমবাগান পরিষ্কার পরিচ্ছন্ন এবং আগাছা মুক্ত রাখতে হবে। আমরা গ্রামের বাড়িতে সহজে আম গাছ রোপণ করার পরে আগাছা পরিষ্কার করি না, তো এটা গাছের চারপাশ পরিষ্কার পরিচ্ছন্ন এবং আগাছা মুক্ত রাখতে হবে। একটা বিষয় হচ্ছে আম গাছের চারপাশে অনেকে পারিবারিক ভাবে যাদের আম গাছ আছে বাড়ির আঙিনায়, উঠোনে কিংবা আশেপাশে, তো দেখা গেছে আম গাছের পাশে নারিকেল গাছ কিংবা আমাদের মেহগনি, চাম্বল আশেপাশে, অর্থাৎ আম গাছের উপরে ওই গাছগুলোর ডালপালা এসে পড়ে, এটি আসলে ফলনে কোনো প্রভাব ফেলে কিনা? এটা হচ্ছে গাছ যদি পর্যাপ্ত
আলো না পায়, রোদ না পায়, তাহলে তো সিলেকশন প্রক্রিয়া গাছের খাবার উৎপাদনটা ব্যাহত হয়, ফলে গাছের বৃদ্ধি স্বাভাবিক পর্যায়ে থাকে না। তো এই ক্ষেত্রে আর পাশাপাশি আপনার আম গাছ বা মেহগনি গাছ, আম গাছ এর পাশা যদি মেহগনি গাছ বা নারিকেল গাছ থাকে, সেটা নির্দিষ্ট দূরত্ব বজায় রেখে থাকলে কোনো অসুবিধা নেই। অর্থাৎ এটি যেন ওই আম গাছের উপরে এসে প্রভাবটা না পড়ে। ধন্যবাদ প্রিয় শ্রোতা বন্ধুরা, শুনছেন উপকূলের কথা অনুষ্ঠানের লাইভ ফোন ইন পর্ব। শ্রোতা বন্ধুরা, আপনারা জানেন যে জলবায়ু পরিবর্তন হচ্ছে এবং এই জলবায়ু পরিবর্তনের কারণে বদলে যাচ্ছে আমাদের আবহাওয়া, বদলে যাচ্ছে আমাদের পরিবেশ প্রতিবেশ এবং আমাদের জীবনযাত্রা, এবং এটির প্রভাব পড়ছে কৃষির উপরেও। জলবায়ু পরিবর্তন প্রভাব মোকাবেলায় বাংলাদেশ সরকার ইতিমধ্যেই অনেকগুলো কার্যক্রম হাতে নিয়েছে এবং সেগুলো বাস্তবায়নেও রয়েছে। প্রকল্পগুলোর মধ্যে অন্যতম একটি প্রকল্প কোস্টাল ক্লাইমেট রেজিলিয়েন্ট ইনফ্রাস্ট্রাকচার প্রকল্প সিসিআরআইপি। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর এলজিইডি এটি বাস্তবায়ন করছে। এই প্রকল্পটির একটি উল্লেখযোগ্য কার্যক্রমের মধ্যে রুরাল রেডিও ইনিশিয়েটিভ RRI একটি অন্যতম কার্যক্রম, যেটি কৃষি মন্ত্রণালয়ের কৃষি তথ্য সার্ভিস বাস্তবায়ন করছে। মাঠ পর্যায়ে লোকবেতার সহ আরও 4টি রেডিও এই কার্যক্রমের সাথে সরাসরি যুক্ত রয়েছে এবং অন্যান্য কার্যক্রম পাশাপাশি উপকূলের কথা অনুষ্ঠানের মাধ্যমেও এই কার্যক্রমের সাথে সরাসরি যুক্ত আছে। আজকের আলোচনায় আমরা কথা বলছি আমের মুকুল ঝরা যে রোগ রয়েছে এবং আমের ফলন কম হওয়া, ক্ষতিগ্রস্ত কৃষক যা হচ্ছে সেটি নিয়ে উপসহকারী কৃষি কর্মকর্তা মোহাম্মদ মিজানুর রহমান আমাদের আজকের আলোচনায় রয়েছেন অতিথি হিসেবে। আমরা এ পর্যায়ে জানতে চাইব যে এই যে ছত্রাকনাশক তারা ব্যবহার করবেন, এটি দেয়ার ক্ষেত্রে আসলে অনেকে আছে যে এটি দেয়ার যে নির্দিষ্ট সময়ের একটু পরে দেওয়ার কারণে কিন্তু মুকুলটি ফুটে যায় এবং তারপরে মানে এটি ব্যবহারের সময় মুকুলটি বেশি ঝরে যায়। তো ব্যবহার বিধি নিয়ে কি বলবেন? জি, আসলে এটা মুকুল আসার আগেই, অর্থাৎ মুকুল যখন আসবে অবস্থাটা তো গাছ দেখলেই বোঝা যায়। তো মুকুল আসার সাথে সাথে এই যে উল্লিখিত ছত্রাকনাশক স্প্রে করতে হবে। আর গাছে মুকুল আসার পর কিন্তু ফুল ফোটার আগে প্রথমবার, অর্থাৎ গাছে মুকুলটা আসবে, এরপরে ফুল ফুটবে, ফুল ফোটার আগে এই যে মাঝের সময়টা, এই ফুল ফোটার আগে প্রথমবার দিতে হবে। আর ফল মটর দানার মতো হলে, অর্থাৎ বাজারে যে আমরা মটরশুঁটি দেখতে পাই বা ওই যে ডাবলি বুটের মতো, ওগুলো দানার মতো দ্বিতীয়বার, এবং ফল মার্বেল আকার ওর একটু বড় হলে তৃতীয়বার ছত্রাকনাশক স্প্রে করতে হবে। আর অবশ্যই স্প্রে করতে হবে সকাল 10টার পরে, যদি কুয়াশা থাকে তাহলে আরেকটু পরে, আর যদি কুয়াশা না থাকে তাহলে 10টার দিকে দিতে হবে এবং বিকাল 4টার পরে। এটি ব্যবহার করার ক্ষেত্রে রোদের আলোটা পড়ার একটি সম্পর্ক রয়েছে। হ্যাঁ, আর অবশ্যই যে ব্যবহার করবে সে সঠিক নিয়ম অনুযায়ী সে মাস্ক ব্যবহার করবে, যাতে তার শ্বাস প্রশ্বাসের সাথে এটা তার শরীরের মধ্যে না যায়। এটি আসলে আমার মানুষের শরীরের জন্য কিন্তু ক্ষতিকর। পোকামাকড়ের যেহেতু আমরা বিষ ব্যবহার করছি এবং এটির কারণে একটি পোকা মারা যাচ্ছে, সেটি কিন্তু প্রভাব আমাদের উপরেও পড়বে। আমরা একটু আগে যেটা শুনছিলাম যে পানি দেওয়া, শুষ্কতা না থাকা গাছের গোড়া, এবং একই সাথে সার প্রয়োগ করারও একটি নিয়ম রয়েছে। এটি মূলত আমরা এর আগে যেমনটা শুনলাম যে বর্ষার শুরুর দিকে এবং বর্ষার শেষের দিকে এই সারগুলো ব্যবহার করলে আসলে এটি এই সময়, অর্থাৎ আমের যে সিজন, এই সময় আসার আগে আগে এটি আম গাছটা সম্পূর্ণ পুষ্টি পায়। তো সেটি নিয়ে আপনি কি বলবেন? জি, আসলে আমরা আম গাছ রোপণ করার পরে আম গাছে সুষম মাত্রায় সার প্রয়োগ করি না। তো আমরা সুষম মাত্রায় সকল সার আম গাছে প্রতি বছর অনুযায়ী সার প্রয়োগ করব, আর সার প্রয়োগ করলেই কাঙ্ক্ষিত ফলন আসবে। এক্ষেত্রে যদি আমরা সাধারণত বাজার থেকে রাসায়নিক সার প্রয়োগ করে সেই সারটা প্রয়োগ করি, কিন্তু জৈব সার প্রয়োগ করি না। তো জৈব সার অবশ্যই প্রয়োগ করতে হবে। জৈব সার হচ্ছে মাটির প্রাণ। জৈব সার প্রয়োগ করলে তাহলেই অন্যান্য সারের কার্যকারিতা পাবে এবং কাঙ্ক্ষিত ফলন পাওয়া যাবে। জি, ধন্যবাদ জানাচ্ছি আপনাকে। আমরা বেশ কিছু এসএমএস পেয়েছি, তার মধ্যে তাহেরা ইসলাম, উনি বেতাগি থেকে কুইজের উত্তর দিয়েছেন, সঠিক উত্তর। প্রথম পর্বে একটি কুইজ গেছে, সেটির উত্তরের পাশাপাশি বলেছেন উপকূলের কথা, এই অনুষ্ঠানটি খুবই ভালো লাগছে, তার জন্য লোকবেতারকে এবং আপনাকে ধন্যবাদও জানিয়েছেন।
আপনাকে ধন্যবাদ। আমরা আপনাদের মতামত পেলে আসলে অনুষ্ঠানটি, আমরা যে প্রতি সপ্তাহে একটি অনুষ্ঠান আপনাদের জন্য হচ্ছে, সেটি আসলে আপনাদের কতটা কাজে আসছে সেটি জানতে পারলে আমার মনে হয় যে আমরা এই অনুষ্ঠানটিকে আরো সুন্দর করতে পারবো। একই সাথে আপনারা ইতিমধ্যে যা ফোন দিচ্ছিলেন, আমি চেষ্টা করছিলাম ফোন নেওয়ার, এবং যারা ফোন নিয়ে আমাদের সাথে থাকতে চান ফোন করবেন 01782973478 এই নম্বরে। আমরা আছি আপনাদের সাথে আজকের এই বিষয় নিয়ে, বিষয়ভিত্তিক আলোচনায়। আমের মুকুল ঝরার যে রোগগুলো, এটি আসলে আমরা একটু আগে শুনছিলাম আপনি সমন্বিত ব্যবস্থাপনার কারণে। এটি একাধিকভাবে একটি বাড়ির একটি গাছের ব্যবহার, বা এটি এক গাছ থেকে আর এক গাছে ছড়ানোর আসলে এই ধরনের কোনো সুযোগ আছে কিনা? আসলে এটা ছত্রাকজনিত সমস্যা, এটা ছড়ানোর তেমন কোনো প্রভাব নেই। সেক্ষেত্রে যদি আমের বাগান থাকে তাহলে অনেক সময় বাহকের মাধ্যমে এই রোগটা ছড়াতে পারে। আচ্ছা, বাগান এবং যিনি মানে ব্যবহার করছেন, পরিচর্যা করছেন, তার মাধ্যমে আসলে এটি ব্যবহার। আমের ফলন আশানুরূপ নিশ্চিত হওয়ার জন্য আসলে টোটাল ওভারঅল যদি আপনার কাছে জানতে চাই যে আমের ভালো ফলন নিশ্চিত করার জন্য একজন কৃষক বা যিনি আম বাগানের মালিক বা যার আম গাছ রয়েছে, তিনি কোন কোন দিকগুলো মূলত লক্ষ্য রাখলে তিনি ক্ষতিগ্রস্ত হবেন না? জি, এটা অবশ্যই বছরের আম গাছে বছরে একবার অবশ্যই সার প্রয়োগ করতে হবে, আর অবশ্যই সুষম মাত্রায় সার প্রয়োগ করতে হবে। এক্ষেত্রে গাছের বয়স অনুযায়ী সার প্রয়োগ করলে ভালো হবে, যেহেতু গাছের বয়সের উপরে সারের মাত্রা নির্ভর করে। যদি গাছের বছর বা বয়স অনুযায়ী আমি যদি সারের ডোজটা বলে দিই, সেক্ষেত্রে হচ্ছে আপনার অর্থাৎ 1 থেকে 4 বছরের জন্য যে সমস্ত গাছ 1 বছর থেকে 4 বছর বয়সী, 1 থেকে 4 বছর বয়সী এই সমস্ত গাছের জন্য গোবর লাগবে প্রতি গাছের জন্য 15 কেজি। অবশ্যই গোবরটা শুকনো হতে হবে, শুকনো গোবর দিতে হবে, কাঁচা গোবর কোনো অবস্থাতেই দেওয়া যাবে না। ইউরিয়া লাগবে 250 গ্রাম, অর্থাৎ আমরা যেটাকে গ্রামের ভাষায় সাদা সার বলি, এটা লাগবে 250 গ্রাম। আর টিএসপি এটা লাগবে 250 গ্রাম, যেটাকে কালো সার বলি। আর এমওপি অর্থাৎ লাল সার যেটাকে বলি, এটা লাগবে 100 গ্রাম। জিপসাম 100 গ্রাম, জিঙ্ক সালফেট 10 গ্রাম, বোরিক অ্যাসিড 20 গ্রাম। উল্লিখিত সারগুলো আমরা রিং আকারে যদি গাছের গোড়ায় দিয়ে দিই তাহলে ভালো ফলাফল পাওয়া যাবে। এক্ষেত্রে অবশ্যই রিং আকার দিলে খেয়াল রাখতে হবে যাতে গাছের শিকড় কেটে না যায়। জি, রিংটা যে আমরা ব্যবহার করবো সেটি শিকড় যাতে না কাটে সেদিকে মূলত লক্ষ্য রেখে এই কৃষকরা সারটা প্রয়োগ করবেন। পারিবারিক ভাবে যারা রয়েছেন তারা সার প্রয়োগ করবেন। আমের লাভবান দিকের কথা যদি জানতে চাই, আম যেহেতু এটা কাঁচা পাকা খাওয়া যায় এবং এটা পাকার পরেও এটি খুব গুরুত্বপূর্ণ, পারিবারিক ভাবেও গুরুত্বপূর্ণ। তো সেক্ষেত্রে একটা আম গাছে পর্যাপ্ত পরিমাণ যদি আম ধরানো যায় এবং সেটি যদি বাণিজ্যিক ভাবে পরে আপনার 4-5টা গাছ থাকে, 10টা গাছ থাকে, 15টা গাছ থাকে, সেটির জন্য কিন্তু কৃষক অনেকটা দিক থেকে লাভবান হতে পারেন, আর্থিক দিক বলেন। এক্ষেত্রে যেহেতু আমাদের বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট যেহেতু ওনারা আমের উপরে বিভিন্ন জাত ইতিমধ্যেই ছাড় করেছে, তো তার ভিতরে এখন আপডেট যে আমের জাতগুলো আসছে এগুলো হচ্ছে 12 মাস ফল ধরে এবং প্রতি বছরই ফল ধরে। দেখা গেছে এর আগে যে আমের জাতগুলো এগুলো হচ্ছে বছরে একবার 1 বছর ফল আসছে, পরের বছর আসে না, পরের বছর আবার আসে, অর্থাৎ গ্যাপ 1 বছর গ্যাপ দিয়ে পরের বছর ফল আসে। এক্ষেত্রে চাষির মন খারাপ হতে পারে, মানে বছরে একবার, যে একবার ফল আসবে, দ্বিতীয় বছর আসবে, তৃতীয় বছর আসবে, অর্থাৎ একই গাছে 1 বছর ফল আসলে 1 বছর গ্যাপ, তারপর আবার 1 বছর। এটা গাছের সিস্টেম অনুযায়ী, অর্থাৎ ওই জাতটা ওইভাবে রিলিজ হয়েছে। এখন আমাদের যে আধুনিক যে রিসার্চ মানে আধুনিক যে গবেষণা, সেই গবেষণায় প্রতি বছরই ফল আসবে এবং 12 মাস ফল আসবে, সেই জাত ইতিমধ্যে ছাড়া হয়েছে। যদি কোনো চাষি এই সমস্ত জাত দরকার হয় তাহলে হর্টিকালচার সেন্টার সোনাখালী, বরগুনা এখানে যোগাযোগ করতে পারেন, অথবা আপনাদের নিকটস্থ হর্টিকালচার সেন্টারে যোগাযোগ করতে পারেন। আর যদি এর চেয়েও আপডেট যেত তাহলে পটুয়াখালী লেবুখালীতে বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের যে এই শাখা রয়েছে, ওই জায়গায় যোগাযোগ করলে আপনারা আমের নতুন জাত ছাড় কিন্তু সেটা পেতে পারেন। এবং সেই ক্ষেত্রে একই সাথে আপনাদেরকে অবশ্যই কোন সময় কোন ঔষধ ব্যবহার করতে হবে সেগুলো সম্পর্কে জানতে হবে। মুকুল ঝরার যে আগে কখন আপনি ঔষধটি ব্যবহার করবেন, কি ব্যবহার করবেন, এবং আমের অন্যান্য রোগ রয়েছে সেটি সম্পর্কে জানবেন। তবে শ্রোতা বন্ধুরা, আমরা আজকের অনুষ্ঠানে মুকুল ঝরা এবং এটি নিয়েই মূলত কেন্দ্র করে আলোচনাটি করলাম, কারণ আমাদের এই আমের আরো বিভিন্ন রোগ নিয়ে আরো একটি পর্ব আমরা আগামী অনুষ্ঠানে করব এবং
এবং সেখানে আমের অন্যান্য যে রোগ আছে, কারণ শুধুমাত্র মুকুলই সীমাবদ্ধ নয়, মুকুল ঝরা থেকে কোনো কারণে বেঁচে গেলেন কিংবা একটু বড় হয়ে পড়ে যায়, মার্বেল আকার হয়ে একটু বড় হলে সেটি ঝরে যায়, পড়ে যায়, পেকে যায়, এবং তার চেয়ে একটু বড় হলে তারপরে সমস্যাটি ফেটে যায় এবং অনেক সময় আমের উপরে গুঁড়া গুঁড়া দাগ পড়ে, রোগের আক্রমণ হয় কিংবা পাতার আক্রমণ হয়। তো ওই রোগগুলো নিয়ে আমরা আগামী অনুষ্ঠানগুলোতে হয়তো আলোচনা করব। আজকে এখন যেহেতু মুকুল ধরার একদমই খুব কাছের সময়, সেজন্য আমরা এই বিষয়টি নিয়ে আলোচনা করলাম। আমরা আলোচনার শেষের দিকে আজকের এই আলোচনায় যিনি আলোচক হিসেবে ছিলেন আমাদের কাছে উপসহকারী কৃষি কর্মকর্তা মোহাম্মদ মিজানুর রহমান, আমরা তার খুব চমৎকার আলোচনা শুনলাম। সর্বশেষে আমরা তার কাছ থেকে এই আমের মুকুল ঝরা রোধে কৃষকদের সচেতন হওয়ার জন্য কৃষকদেরকে তিনি কিছু বলবেন এবং এই সময়ে যদি কৃষকদেরকে তার কোনো পরামর্শ দেওয়ার থাকে সেটি তিনি বলবেন। জি, কৃষক ভাইরা ইতিমধ্যেই আমের ফুল চলে আসছে, কিছু কিছু আসতেছে। তো এই মুহূর্তেই আপনারা এই আমার গুটি মুকুল ঝরা রোগে এই উল্লিখিত হারে আমি যে কথাগুলো বলেছি এগুলো প্রয়োগ করবেন এবং পাশাপাশি সুষমতা সার প্রয়োগ করবেন। যদি আপনার জমিতে জোনা থাকে, অর্থাৎ পানি যদি না থাকে, জমি যদি শুকনো থাকে, তাহলে পর্যাপ্ত পরিমাণ সেচের ব্যবস্থা করবেন। আর অবশ্যই জমির চারপাশ আগাছা মুক্ত পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন এবং বেশি কুয়াশা যদি হয়, বেশি কুয়াশা হলে তাহলে সাদা পানি স্প্রে করবেন যাতে মুকুলটা ঝরে না যায়। এবং আপনার কোনো সমস্যা হলে বা কৃষি বিষয়ে কোনো কিছু জানতে হলে নিকটস্থ উপসহকারী কৃষি কর্মকর্তার সাথে যোগাযোগ করবেন এবং উপজেলা কৃষি অফিসের সাথে যোগাযোগ করবেন। আপনাকে অত্যন্ত ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য এবং গুরুত্বপূর্ণ আলোচনা করার জন্য। ধন্যবাদ। শ্রোতা বন্ধুরা, উপকূলের কথা অনুষ্ঠানটি পরিবেশিত হচ্ছে এলজিইডির কোস্টাল ক্লাইমেট রেজিলিয়েন্ট ইনফ্রাস্ট্রাকচার প্রকল্প সিসিআরআইপির আওতায় কৃষি তথ্য সার্ভিসের রুরাল রেডিও ইনিশিয়েটিভ আরআরআই এর সৌজন্যে সহযোগিতা ইন্টারন্যাশনাল ফান্ড ফর এগ্রিকালচারাল ডেভেলপমেন্ট ইফাদ। অনুষ্ঠানটি সম্প্রচারিত হচ্ছে প্রতি রবিবার রাত 7:45 পুনঃপ্রচারিত হয় সোমবার বিকাল 3:45 আপনার প্রিয় লোকবেতার থেকে। আজকের অনুষ্ঠান যারা শুনছিলেন, আমাদের সঙ্গে ছিলেন, তাদেরকে ধন্যবাদ জানাই যারা এসএমএস এর মাধ্যমে যুক্ত হয়েছেন। অনেকের ফোন পেয়েছিলাম, আমি দুর্ভাগ্যজনিত কারণে নিতে পারিনি। আগামী অনুষ্ঠানে আমরা আপনাদের প্রশ্নগুলো হয়তো নেব। ধন্যবাদ জানিয়ে আজকের অনুষ্ঠান শেষ করছি। সোনা ফলা জমি লোনা জলে ভরা, ঘূর্ণিঝড় চলো চাষ সাথে বাড়ছে খরা, পরিবর্তিত জলবায়ু বাড়ায় জীবন ঝুঁকি, তথ্য প্রযুক্তি করেছে নতুন দিনের মুখী, শুনবো মোরা জানবো আরো হ্রাস করবো ব্যথা, লড়াই করা জীবন